Bangladesh is like an impeccable canvas. Nature seems to have turned this country into a spectacular artwork using all the colors in its palette. The many-faceted beauty of nature turns the people into artists. Nature nurtures these artists with care. S.M. Sultan is such an artist, a true son of this soil. যত পৃথিবীর বড় শিল্পী subject young exile from heaven. লিওনার্দো এঁকেছে তাই, রাফায়েল এঁকেছে তাই, টিন্টুরেট এঁকেছে তাই, লিওনার্দো দা ভিঞ্চি এঁকেছে তাই। Adam and Eve from heaven, they are exiled. Get out করে দেওয়া হচ্ছে heaven থেকে ফেরেশতারা তাদের অপমান করে বের করছে। এটা মানব জাতির জন্য অপমান। আর যে কৃষক সম্প্রদায় আমাদের জন্য যা মহারাজা জমিদারদের বিলাস সামগ্রী দিয়েছে যে কৃষক, তখন কোনো ইন্ডাস্ট্রি আমাদের দেশে ছিল না। ব্রিটিশ সাম্রাজ্যকে গড়েছে যে কৃষক বাংলায়, অর্ধেকটা রেভিনিউ তাদের দিয়েছে, অর্ধেকটা রেভিনিউ জমিদার বাবুরা বিলাস সামগ্রী করেছে। উদ্বাস্তু যা ছিল তাই কৃষকের পেটে গেছে। তথাপি গোলা ভরা ধান আর গোল ভরা গরু আর সেই বিরাট স্বাস্থ্যের মালিক ছিল তারা, তাদের স্বাস্থ্য ছিল, তার উৎপন্ন ধানের ভাত খেয়েছে তারা। The small town of Norail stands on the banks of the river Chitra. The picturesque river meanders lazily along the town. S.M. Sultan was born in a village in Norail. The village, pretty as a picture, nurtured the Sultan of paints and brush. As an artist, he is unique and incomparable. He is also a philosopher whose thoughts were out of the ordinary and marked his distance from others. অনেক মূল্যবান কথা, তবে আমার এই দেশে বলা উচিত না। এই দেশটা এখন পরিত্যক্ত দেশ আমার চোখে। এখানে কোনো ভালো মানুষ নাই, ভালো চরিত্রবান লোক নাই, এখানে কোনো সুচিন্তা হচ্ছে না। তিনি কারোর কাছে দায়বদ্ধ বা সম্পর্কযুক্ত ছিলেন না। কখনো কোথাও তিনি তার নোংর ঠেকাননি। এটা চিরকাল চলমান থেকেছে এবং তারই জন্যে সংসারে কোথাও তিনি বাধা পড়েছেন এটা বলা যেতে পারে না। যদিও তার স্নেহ ছিল, তার আনন্দ বেদনা এগুলো অনুভূতি ছিল, ভালোবাসা ছিল, মানুষের প্রতি জীবজন্তুর প্রতি ছিল, কিন্তু সেই ভালোবাসা বা সেই সম্পর্কটাকে তিনি কখনো চিরস্থায়ীভাবে করেননি। সেটা সবসময় যেটা গতিশীল ছিল। The full name of Sultan is Sheikh Muhammad Sultan. He was born on 10th August 1923 in a poor family of Masumdia village of Norail. His father was a mason. His family called him Lal Mia. In his carefree childhood days, Sultan was deeply attracted to nature. In 1928, he was admitted to a primary school. একদিন তাদের স্কুলে আশুতোষ মুখার্জি, শিক্ষাবিদ, রাজনীতিবিদ, কলকাতা থেকে নড়াইল গেলেন, তাদের স্কুল পরিদর্শন করলেন। তো তিনি সেই সময়ে তার আশুতোষ মুখোপাধ্যায়ের একটা ছবি এঁকে ফেললেন। ছবিটা দেখে উনি খুব অবাক হলেন যে ক্লাস 4-5-এর ছাত্র এত সুন্দর একটা ছবি আঁকলো। উনি খুব প্রশংসা করলেন। But after 5 years left school, his bohemian life began after that. স্কুলে লেখাপড়া শেষ করে অসমাপ্ত রেখে ক্লাস 6-7-এ থাকতে কলকাতায় গেলেন। গিয়ে ওই হিন্দু জমিদার তাদের বাড়িতে গিয়ে বললেন, আমি আর্ট স্কুলে ভর্তি হব, আমাকে ভর্তি করান। তখন জমিদার বললেন যে দেখো, ওই কলকাতা আর্ট স্কুলের যে পরিচালনা বোর্ড,
সেখানে শাহেদ সরওয়ার্দী বলে একজন আছেন, তুমি তাকে ধরো, উনি কিছু করতে পারেন। তো এস এম সুলতান শাহেদ সরওয়ার্দীর বাড়িতে গিয়ে তার বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে থাকেন দিনের পর দিন, কিন্তু তার দেখা পান না। গাড়ি আসে, গাড়ি ঢুকে যায়, গাড়ি বেরিয়ে যায়, তাকে দেখে গাড়ি থামে না। একদিন শাহেদ সরওয়ার্দী দেখলেন যে একটি ছেলে রোজই দাঁড়িয়ে থাকে গেটে, তো গাড়ি থামালেন, উনি কি চাই, বলে আমি এরকম ছবি আঁকা শিখতে। বলে আচ্ছা ভিতরে আসো। তিনি দেখে বললেন যে এই যে তোমার নামটা কি, বলে যে লাল মিয়া। লাল মিয়া, এটা দেখি তো তুমি কী ধরনের ছবি আঁকো। তো তাকে দিয়ে ছবি আঁকালেন, দেখলেন অবিশ্বাস্য ব্যাপার, এই ছেলেটা আঁকছে কী করি এরকম ছবি। তো বলে যে না, লাল মিয়া দিয়ে তুমি শিল্প করতে পারবে না, তোমার নাম আজ থেকে হলো এস এম সুলতান, শেখ মোহাম্মদ সুলতান, এই তুমি নাম ধারণ করো এবং তোমার আরেকটি জীবন এখান থেকে শুরু হোক। তাকে তিনি ভাইস চ্যান্সেলরকে বলে, সরওয়ার্দী সাহেব, সিলেটে একটা আইন পরিবর্তন করা হলো যে বিশেষভাবে সুলতানকে এডমিশন দেওয়া হলো, যদিও তিনি মেট্রিকুলেশন পাস ছিলেন না, তবু আর্ট কলেজে তাকে এডমিশন দেওয়া হলো। 3 বছর পড়েছিলেন উনি, প্রত্যেকবারই উনি ক্লাসে ফার্স্ট হতেন। তারপর হঠাৎ একদিন উনি শাহেদ সরওয়ার্দীকে বললেন যে আমি ভারত ভ্রমণে বের হব। উনি বেরিয়ে গেলেন, তাকে কিছু টাকা দিলেন তিনি, তো সেই টাকা দিয়ে উনি কিছু দূর যেতে পারলেন। তারপরে টাকা শেষ হয়ে গেলে উনি প্ল্যাটফর্মে বিভিন্ন লোকের ছবি এঁকে তাদেরকে দিয়ে পয়সা নিতেন। কিন্তু কিছু টাকা পয়সা পেতে থাকলেন এবং তিনি ভাবলেন যে ভালোই তো, টাকা পয়সা পাচ্ছি, ছবি এঁকে দিচ্ছি, চৌরঙ্গিতে বসে বসে দিই, 5 টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা দিয়ে তার ছবি এঁকে দিতেন। এই ছবিগুলো অবিশ্বাস্যভাবে, এই ছবির কয়েকটি ছবি আমি নিজে দেখেছি, নিউজিল্যান্ডে দেখেছি, ওয়েলিংটনে দেখেছি, ক্রাইস্টচার্চে দেখেছি, তারপর সিডনিতেও দেখেছি। এইভাবে ঘুরতে ঘুরতে উনি একেবারে কাশ্মীরে গিয়ে হাজির। কাশ্মীরে উনি একটা হোটেলে উঠলেন, ছোটোখাটো হোটেল, তো আর ছবি আঁকেন, ল্যান্ডস্কেপ ছবি আঁকেন, যাকেন পার তাকে বিক্রি করেন। হঠাৎ কাশ্মীরে যুদ্ধ শুরু হয়ে গেল। ওনার কিন্তু তখন কোনো খেয়াল নেই, উনি জানেনও না যে ব্রিটিশ চলে গিয়েছে, ভারত স্বাধীন হয়ে গেছে, পাকিস্তান আলাদা একটা রাষ্ট্র হয়েছে, এসব খবর টবর তার জানা নাই। তো উনি অন্যান্যদের সঙ্গে ভয় পেয়ে একটা ট্রাকে উঠে বসলেন। ট্রাকটা সারা রাত চলে যেখানে থামলো সেই শহরের নাম শিয়ালকোট। উনি শুনলেন এটা পাকিস্তানের মধ্যে পড়েছে। লাহোরে এটা তার প্রদর্শনীর আয়োজন করলেন। লাহোর তখন শিল্পীদের বিরাট আড্ডা, বিশেষ করে চুগতাই তুগতাইকে রেখে তাকে কেন্দ্র করে একটা বিশেষ প্রদর্শনী করার আয়োজন বড় ব্যাপার ছিল। তো করলেন এবং সেখানে তখন কাশ্মীরের অনেকগুলো নৈসর্গিক চিত্র ছিল। নৈসর্গিক চিত্র অঙ্কনে তখন তিনি খুবই পারদর্শী ছিলেন। ওখানটাতে তার ছবি টবি দেখে অনেকে বললো তাকে বিদেশে পাঠিয়ে দেওয়া হোক। তিনি বিদেশে গেলেন। বিদেশে গিয়ে তার বিভিন্ন জায়গায় তার প্রদর্শনী হলো। একটি আন্তর্জাতিক প্রদর্শনীতে তিনি তখন তরুণ একজন শিল্পী, অজানা শিল্পী, তিনি ছবি সেখানে দিয়েছেন পাকিস্তানের শিল্পী হিসাবে এবং গৃহীত হয়েছিল। এই প্রদর্শনীটি তার জীবনের অন্যতম একটি উল্লেখযোগ্য ঘটনা, যেখানে স্পেনের বিখ্যাত শিল্পী পরে প্যারিসেই বসবাস করতেন, পাবলো পিকাসোর সাথে এবং আরও অনেক বড় বড় শিল্পীদের সাথে একজন তরুণ উপমহাদেশীয় শিল্পীর কাজ অনেকেরই নজর কেড়েছিল, কিন্তু আমাদের দৃষ্টিতে তখন অতটা আসে নাই, কারণ ওইটা ওই দিকেই। তারপর হঠাৎ তার 1952 সালে তার খেয়াল হলো যে উনি ঢাকায় চলে আসবেন। ঢাকায় আসলেন ওই কলকি নিয়ে, এই নিয়ে উনি আর্ট ইনস্টিটিউটে গেলেন। জয়নুল আবেদিন তাকে চিনলেন, কারণ কলকাতায় থাকতে দেখেছেন। জয়নুল আবেদিন স্যার তখন অধ্যক্ষ, তিনি ছিলেন। আমাদের কামরুল হাসান, তিনি ছিলেন আমাদের ওখানে শিক্ষক, তিনি ছিলেন। আরও সিনিয়র টিচাররা সবাই ওখানে বসা। এবং দেখলাম যে আমরা যেখান থেকে দেখছি সেখান থেকে ক্লাসরুমের দরজা থেকে, সেখান থেকে দেখলাম যে একজন লাল পাড় সাদা শাড়ি পরা এক মহিলা বসা, পিছনে চুল ছেড়ে দেওয়া, একটু ফিতে বাঁধার কারণে চুলের আগাটা এরকম শেষের দিকে একটু কোকড়া কোকড়া হয়, ওরকম করা, খুব চকচকে বসা, কথাবার্তা বলছি। পরে দিকে আরে এ তো মহিলা নয়, দেখলাম যে একজন পুরুষ মানুষ বেশ। তো আবেদিন স্যার বললেন যে তোমাদের সাথে পরিচয় করিয়ে দিই, ইনি হলেন এস এম সুলতান। প্রথম দৃশ্য হচ্ছে
ওনাকে দেখি একটা সাপ গলার মধ্যে, একটা বেজি নিয়ে কী বলে একটা বানর নিয়ে, ছোটো একটা বানর, আর উনি বাঁশি, আর উনি তো মাঝে মধ্যে একটু অন্য জিনিস খেতেন টেতেন। তো ইন্টারেস্টিং ক্যারেক্টার, দেখে মনে হয় না লোকটার ডেপথ কতখানি। যখন কথাবার্তা বলা আরম্ভ করলাম দেখলাম আর এই সাংঘাতিক শিক্ষিত লোক, তো ওনার ফর্মাল এডুকেশন না থাকতে পারে এত জ্ঞান, এত সাবজেক্ট সম্পর্কে, সে গাছ থেকে আরম্ভ করে, হিস্ট্রি থেকে আরম্ভ করে, শিল্প মানে এই আন্দোলন থেকে আরম্ভ করে, এমন কোনো কিছু নাই যেটা নাকি সুলতান সাহেব জানতেন না, এবং ওনার সাথে অনায়াসে কথা বলা যেত। তো আমরা 56 সালে ভর্তি হয়েছিলাম, তো শুনলাম সুলতান আমাদের শিক্ষক, কিন্তু তিনি ক্লাসে এখন খুব কম যান, তিনি তার ঘরে থাকেন। তার ঘরে গিয়ে দেখি অনেক উপরের দিকে ছাত্ররা তারাও আড্ডা দিচ্ছেন। হ্যাঁ, তো এই আড্ডা একটি একাডেমিক মানে প্রতিষ্ঠানে অনেক সময় ছাত্রদের জন্য খুব অসুবিধাজনক, যেই জন্য তখন যে দায়িত্বে ছিলেন আমাদের শিল্পী আনোয়ারুল হক, আর তখন মাত্র চারুকলা গড়ে উঠছে, সুলতানকে সাবধান করলেন যে তোমাকে এইভাবে আড্ডা দেওয়া, তোমার এই বেশভূষা, তোমার এই চালচলন, এটা আমাদের এখানকার ডিসিপ্লিনে খানিকটা মানে ঘটাবে আর কি, হ্যাঁ, অসুবিধা ঘটাবে। তখন সুলতান তার নিজের গ্রাম ওই নড়াইলের মাসিম দিয়ে চলে গেলেন। সেখানে গিয়ে দেখলেন যে জমিদার তো নাই, জমিদাররা চলে গিয়েছে কলকাতায়, তাদের পরিত্যক্ত বাড়ি ভেঙে যাচ্ছে, সেখানে নানান লোক গিয়ে থাকে। তো উনিও গিয়ে একটা ঘরে থাকা শুরু করলেন, ছবি আঁকেন, কখনো কখনো চলে যান অনেক দূরে গভীর জঙ্গলে গিয়ে উনি থাকেন সন্ন্যাসীর মতন। লোকে সবাই মনে করে উনি একটা সন্ন্যাসী, পীর দরবেশ, এই ধরনের একটা ধারণা। ছবি আঁকেন, এই পরিচয়টা বেশ কিছুদিন তখন তার প্রচ্ছন্ন থাকলো। আমার বাবা তিনি যশোরের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হিসেবে গেলেন, তখন তাকে করাচি থেকে ফোন করলো একবার যে 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 আপনার এখানে যে শিল্পী সুলতান আছে তাকে একবার করাচিতে পাঠিয়ে দিন। ওই শিল্পী সুলতান সে কে? ওই খোঁজ খবর নিলেন, কেউ যশোরে কেউই তার নাম শোনেনি। যশোর নিয়ে এলে বললেন যে তুমি যে ছবি আঁকো একটা প্রমাণ দাও তো দেখি। তুমি বলে এইসব মেটেরিয়ালস লাগবে ছবি আঁকতে। চমৎকার একটা ছবি তুলেছে, 3 ডাইমেনশন সুন্দরবনের মতো, সবুজ সবুজ সবুজ, একটু হলুদের ছোপ, এটা দিয়ে একটা চমৎকার অয়েল সৃষ্টি ছিল তার। যাই হোক, তাকে এটার করার পর তাকে সব করাচিতে পাঠিয়ে দেওয়া হলো। তখন বলে দেওয়া হলো যে পিআইএতে তিনি যেখানে যাচ্ছে পিআইএ, সেখানে তিনি নির্বিঘ্নে যেতে পারেন, তার কোনো ভাড়া লাগবে না, তার মালপত্রের কোনো ভাড়া লাগবে না। আবার তার প্রদর্শনী হলো, বিদেশে হলো টলো, তিনি এলেন। কিন্তু দুর্ভাগ্যবশত ঢাকা বা মানে বাংলাদেশে, তদানীন্তন পূর্ব পাকিস্তানে তার কোনো পরিচিতি এভাবে হয়নি। সুলতান ভাই এমন একজন মানুষ ছিলেন যাকে বাংলাদেশে কেউ চিনতেন না, এবং ওনাকে রিকগনাইজ করার জন্য খুব বেশি লোকজন উৎসাহী ছিলেন না। সে বিভিন্ন কারণে সুলতান ভাইয়ের ফর্মাল কোনো এডুকেশন ছিল না, সেরকম ছিল না, কিন্তু ওনার নাম ছিল ইন্ডিয়াতে, ওনার নাম ছিল পাকিস্তানে। এই কারণেই যে উনি যে ধরনের ছবি আঁকে, এ ধরনের ছবি আমাদের মনে হয় না বাংলাদেশের কোনো পেইন্টার এই ধরনের ফিগারেটিভ ছবি এগুলি এইভাবে আঁকতে পারবে, এত ডিটেইলস, এত মানে গ্রাম বাংলার ছবি। এবং উনি কিন্তু সব ছবি দেখবেন বাংলাদেশের মানুষ নিয়ে, বাংলাদেশের গ্রাম নিয়ে, বাংলাদেশের সব কিছু নিয়ে। Sultan came into the limelight as an artist in 1976. In the mid-1970s, some of his well-wishers brought him to Dhaka. আমি শিল্পকলা একাডেমিতে যখন গেলাম 1977-এর ডিসেম্বরে, তার আগেই আমি শিল্পকলা একাডেমির সঙ্গে জড়িয়ে পড়লাম। সেটা হলো যে ন্যাশনাল আর্ট এক্সিবিশন হবে। তো আমিনুল ইসলাম ছিলেন সেই প্রদর্শনীর আহ্বায়ক। আমিনুল ইসলাম চলে যাচ্ছিলেন দিল্লিতে আমাদেরই একটা ন্যাশনাল এক্সিবিশনে। তখন উনি বলে গেলেন যে আচ্ছা সৈয়দ জাহাঙ্গীরকে দায়িত্ব দেওয়া যাক, উনি এক্সিবিশনটা করবেন। 75-এ ওই এক্সিবিশনটা করলাম। করার পরপরই দেখি শিল্পকলা একাডেমির মধ্যে বিরাট বিরাট সব হার্ডবোর্ডের ক্যানভাস, হার্ডবোর্ডের উপরে প্রাইমিং করে সেখানে রাখা আছে, সুলতান বসে বসে কাজ করছেন। প্রথম অবস্থায় ওনাকে ওই মতি ভাই একটা বাড়ি ভাড়া করলেন রামপুরা, টেলিভিশনের আশপাশ দিয়ে, চৌধুরীপাড়া এরকম একটা জায়গায়। তো ওইখানে ছবি আঁকতে না আমরা যেতাম ওই আঁকা দেখার জন্য। আবার একটা অফিসিয়াল ইয়েও ছিল কত হচ্ছে কিনা, কারণ আমরা জানতাম যে উনি তো আবার বলেন কিন্তু হয়তো করেন না, এই সব কিছু মিলিয়ে। তো
তো ওইখানে যে দেখলাম যে ওই সময় আবার চাইনিজ বোর্ড 8 ফিট বাই 4 ফিট বোর্ড আনা হলো, তার উল্টো দিকে উনি কাজ করতেন, মানে রাফ সাইডটাতে। তারপরে একটা এক্সিবিশনও করলেন 77-এর, বিশাল এক্সিবিশন। এই প্রথম আবার ঢাকাতে তার শুরু হলো, এবং তখন আমার মধ্যে ওই স্টেজে তার ছবিতে যে বাংলাদেশ বা বাংলাদেশের সংগ্রামী মানুষের ছবিটা বিশেষভাবে ফুটে উঠল। সেই যে সুপুষ্ট যে পেশি রয়েছে, তার উচ্চারণ, তার জীবনের প্রতি তার আস্থার উচ্চারণ সেখানে রয়েছে, সেই স্ফুরণ তখন ঘটল। সরকারের দৃষ্টি আকর্ষণ করলেন। সরকার থেকে তাকে বলা হলো যে উনি মাসে মাসোহারা পাবেন। ঢাকায় তাকে একটা মোহাম্মদপুরে বাড়ি দেওয়া হলো, যে তিনি খালি ছবি আঁকবেন, মাসোহারা পাবেন, তার কোনো খাওয়া পড়া এগুলো নিয়ে কোনো চিন্তা করতে হবে না। তখন আমাকে দায়িত্ব দেওয়া হলো, জানানো হলো শিল্পী সুলতানকে রেসিডেন্টশিপ দেওয়া হয়েছে, তো কি বলে ওনার জন্য একটা বাড়ি জোগাড় করতে হবে। তো আমার মনে আছে তখন পরিচালক সৈয়দ জাহাঙ্গীর, আমার জাহাঙ্গীর ভাই বলতাম, তো উনি আমাকে বললেন যে নাসিম তুমি এই দায়িত্বটা নাও। তো বাড়ি বলা হলো একতলা বাড়ি হতে হবে। যে ভাড়া বলা হলো বুঝলাম যে ধানমন্ডি এলাকায় পাওয়ার কোনো নেই। এখানে আবার বলার আগে উনি বললেন যা সুলতান ভাইয়ের সাথে একটু কথা বলে নাও, উনি আবার কী ধরনের বাড়ি চায়। তো উনি আমাকে বললেন একতলা হতে হবে, সামনে একটা লন থাকতে হবে, বাড়ির পেছনে একটা লেক থাকতে হবে, এবং একটা চিলেকোঠা থাকতে হবে যেখানে একজন থাকতে পারে, ওই সিঁড়ির ঘর থাকলে মানে থাকতে পারে এরকম। তো শেষে বললেন যে ওই উত্তরে বাতাস আর পূবের আলোয় গায়ে তেল মাখলে শরীর ভালো থাকে। ঘুরছি সেই মিরপুর গেলাম, মিরপুর পল্লবী। আমি তখন বাড়িটাতে ঢুকলাম, মানে এইখানে আমি বলতে চাচ্ছি, এটা আমি কীভাবে এক্সপ্লেন করবো জানি না, আমার কেন জানি মনে হলো সুলতান ভাই এই বাড়িটাকে তার থার্ড আই দিয়ে দেখেছেন, দেখে কন্ডিশন দিয়েছিলেন, এবং উনি যা বলেছেন আমি বাড়িতে যেয়ে হুবহু পেয়ে গেলাম, একদম হুবহু। উনি কাজ করতে শুরু করলেন, তারপরে আর কাজ করলেন না, ওটা বাড়িটা ওইভাবে পড়ে থাকলো। তার ওই লোকজন থাকতো, মাঝে মাঝে উনি আসতেন, কিন্তু কাজ এখানে করতেন না। যা হয় আর কি, সুলতান ভাই তো আসলে কোথাও স্থায়ীভাবে থাকার মানুষ ছিলেন না। এক পর্যায়ে উনি আবার ওই বাড়িটা ছেড়ে দিলেন। But the concrete jungle of Dhaka couldn't hold him back. He heard the call of the river Chitra, so he went back to Norail, this time permanently. Here, he began to work to realize his vision. আমি এখানে তোমাদের জন্য, বাচ্চাদের জন্য একটা আর্ট স্কুল এখানে করব। আমি খুব অনুপ্রাণিত হলাম। সবসময় উনি বলতেন দেখো আমি ছোট্ট শিশুদের কথাই চিন্তা করি, এদের কি করা যায়, এদের অক্ষর লেখাপড়া থেকে শুরু করে আর্টটা করলে এরা ভালো মনের হবে, এই কথাগুলি উনি সবসময় বলতেন। তো উনি শুধু শিল্পী ছিলেন না, আমি মনে করি তিনি একজন মহান দার্শনিক এবং জ্ঞানী ব্যক্তি ছিলেন। স্থায়ী ঠিকানা তার ছিল না, ছন্ন ছাড়া হতচ্ছাড়া জীবন, বৈরাগী বাউল তিনি ছিলেন। সবচেয়ে বড় যে জিনিসটা আমার কাছে মনে হয়েছে যে স্বল্প শিক্ষিত মানুষ হয়েও তিনি প্রচণ্ড শিক্ষিত মানুষ ছিলেন, একজন মনীষী বলা যেতে পারে। দর্শন থেকে শুরু করে সমাজের যে কোনো সংকট বা সমস্যা সম্পর্কে তার সঙ্গে আলোচনা করতে গেলে দেখা যেত অগাধ পাণ্ডিত্য নিয়ে তিনি কথা বলছেন, এবং যে কথাগুলো আমরা হয়তো কখনো ভাবতেও পারিনি, ঠিক সেই সব বিষয় নিয়ে তিনি কথা বলছেন। Sultan loved children. For them, he set up Shishu Shargo, or Children's Heaven. He wanted to start an art school for the artists of tomorrow. Sultan is no longer with us, but his school is there. Who knows how many great artists the school might produce, and who among them might take his place? ওনার স্বপ্ন ছিল যে একটা স্কুল করার বাচ্চাদের। তা উনি দেশ বিদেশ ঘুরেছেন, অনেক জায়গায় গেছেন, অনেক দেশে, যে উনি দেশে এসে শিশুদের জন্যে একটা স্কুল করার চেষ্টা করেন।
হ্যাঁ, সেটা নড়াইলে উনি এখানে তার জন্মলগ্নের থেকেই তার নাড়ির টানে এখানে চলে আসেন। তারপরে উনি এখানে থেকে এখানে একটা স্কুল করেন। প্রথমে এটার নাম ছিল আলাদা, শিশু স্বর্গ হয়নি, পরবর্তীতে উনি শিশু স্বর্গ আর্ট স্কুল উনি নামকরণ করেন। আমি 76 থেকে যখন সুলতান ভাইয়ের সঙ্গে আমি ঢাকাতে ওনার প্রথম এক্সিবিশন যখন হয় শিল্পকলা একাডেমিতে, তখন থেকে আছে ওনার খুব কাছাকাছি থেকে আমি জিনিসগুলো দেখার কিছু সুযোগ হয়েছে। তার মধ্যে আমার কাছে যেটা মনে হয়েছে যে উনি সবসময়ের জন্যে গ্রামের শিশুদেরকে ঘিরেই বেশি, ওনার একটা কথাও ছিল যে আজকে যে ছেলেপেলেরা মারামারি বা গণ্ডগোল যাই করুক না কেন, এদের মধ্যে যদি শিল্প বা সাহিত্যিক ইয়েটা ঢুকায় দেওয়া যায় তাহলে এরা এটা করবে না। Out of his deep love for children, Sultan had a large boat made for them. He took the children in this boat to show them the natural beauty of eternal Bengal. This was also a part of his philosophy, which was driven by patriotism and the love of the people. উনি যখন নাকি শিশু ওই যে স্কুলটা করলেন, আমি প্রথম গেলাম নড়াইলে ওনার ওখানে। তিনি বললেন যে আমাকে নৌকা বানিয়ে দাও। তাই আমি বললাম কত বড় নৌকা? অনেক বড় নৌকা। তাই আমি বললাম কত টাকা লাগবে? উনি একটা অ্যামাউন্ট বললেন। আমি বললাম আমি দেবো, আপনি বানান। ওর কাছে করবেন কি? বলে আমার যে ছাত্রছাত্রী যেখানে পড়ালেখা করে আমার সঙ্গে, ওদেরকে নিয়ে আমি সুন্দরবন বেড়াতে যাব। ওদেরকে যদি আমি বাংলাদেশ না দেখাই তো ওরা তো বুঝবে না যে বাংলাদেশটা কত সুন্দর দেশ। এই ছিল ওদের, ওনার মনের এটা। কোনো পেন্টার তো এটা করে না। সে বজ্রা নৌকায় সুলতান এই ছেলে মেয়েদেরকে নদী বিহারে যেতেন, ছবি আঁকতেন। সে নৌকা এখনও আছে, ওটা এখন একটা মিউজিয়ামের মতন করা হয়েছে। Besides being an artist, Sultan was also a great lover of animals. He used his house in Norail as a shelter for animals. There are many myths about his love of animals. নিজের ভালোবাসা দিয়ে পশুকে বশ করেছে। যত বড় হিংস্র পশু হোক না কেন, সুলতানের কাছে আসলে বশ। হ্যাঁ, এই তো চিড়িয়াখানা। এইখানটায় থাকতো চন্দন, আপনি যেখানে বসা আছেন চন্দন, ভাল্লুক। ও পাশে থাকতো লবি, কুকুর, বেশ বড় বিদেশি কুকুর। ও আপনার ধরে বসলে মেরে ফেলাই দিতে পারবে, এরকম ধরনের। তার নাম ছিল লবি। আর এখানে আপনার গিনিপিগ থাকতো, ওই জায়গা থাকতো আপনার ওই খরগোশ, এখানে হনুমান, বান্দর, এই ধরনের একটা মিনি চিড়িয়াখানা আপনার এই পাশে তার ছিল। আর ওরা যখন সুলতান সাহেব ওই দরজা দিয়ে বেরোয় আইসে এক একটা নাম বলে ডাক দিলি, মনে হতো যে সুলতানের যে কত আপন আর সুলতান এদের কত আপন, ওই দৃশ্যটা না দেখলে বোঝা যাবে না। একদিন আমি কাকুরই বলতেছি কি, কাকু আমাদের তো আজকে বাজার করার কোনো পয়সা নেই, তো জীবজন্তু কী খাবেন? তাকে ও নিয়ে আপনার কোনো চিন্তা নেই, টেনশন নেই, আপনি শুয়ে থাকেন, দেখুন সকালে এই হয়ে যাবে না, এখন সকালে কমতে হবে না। তা আমি শুয়ে আসি, সকালবেলা 9টার সময় চাটা খাইছে, স্যুপ টুপ খাইছে, খাইয়ে কাছে কি বাসন, আমার বড় মায়েরে ডাকতেছে, বাসন্তী তুমি তোমার মার একটু ডেকে দাও। তার কাছে কি আপনি একটু শুনে যান, আপনি এর কথা বলতেন। তা আমি আসলাম, আমার কাছে কী হয়েছে কাকু? কাছে কি এই 5000 টাকা নেন, এই নিয়ে আপনি জীবজন্তুর যা কিনবেন কেনেন। উনি যখন খেতেন আমি তার সঙ্গে টেবিলে বসেছি, দেখতাম খাওয়ার টেবিলে বসলেই 10-12টা বিড়াল আসতো। উনি নিজে না খেয়ে বিড়ালগুলো দিচ্ছে, বলে না এরাও প্রাণী, এরাও ঈশ্বরের শ্রেষ্ঠ প্রাণী, এদেরকে না খেতে দিয়ে খাওয়া ঠিক না। তো টেবিলে আমরা খাওয়ার আগেই বিড়ালগুলোকে উনি খাওয়া দিতেন, কেউ কোলে বসছে, কেউ কাঁধে বসছে, এই বিড়ালগুলো খেতে দিচ্ছেন। Sultan's work was unique, multidimensional. He has changed his philosophy of art from time to time. 70s মাঝামাঝি থেকে তিনি যেটা ছবি আঁকলেন বা আঁকা শুরু করলেন, সেখানে বাঙালির বীর্য, বাঙালির শৌর্য এবং যে জীবন সংগ্রামে জয়ী হওয়ার যে অদম্য ইচ্ছে রয়েছে, সেই ইচ্ছেটা প্রতিহত হতে থাকলো তার শিল্পীকর্মে। এটাকে আমি বলবো তার আরেকটি জন্ম হলো। সেখানে ধরুন এই যে নাইয়র কিংবা জলছবি যেগুলো আছে, নৈসর্গিক বৈচিত্র্য, কিংবা হয়তো কোনো একটা জায়গার ছবি, একটা কলসি কাকেটা বেয়ে যাচ্ছে, এই ধরনের ছবি তিনি আর আঁকলেন না। এঁকেছেন মাঝে মাঝে, খুব বেশি নয়, কিন্তু তার মূলত এই যে জীবনের প্রতি এই যে আস্থা এবং জীবনের যে বিস্ফারের যে পরিস্ফুটন,
এটা তার চিত্রকর্মে হতে থাকলো। তার সব কিছু ছিল বিস্ময়কর ব্যাপার আমাদের কাছে। তিনি যে আঙ্গিকে ছবি আঁকলেন, এটা আমাদের যে গতানুগতিক একাডেমিক কোনো নিয়ম নয় বা গতানুগতিক কোনো নিয়ম নয়, একদম নিজস্ব সুলতান স্কুল, যেটা তার আঁকার গুণেই আমি বলছি স্কুল হচ্ছে ধারা, যেটা তিনি সৃষ্টি করেছেন। এটা তার একদম ভিতর থেকে এসেছে, একদম সৃজনশীল মানুষ হিসেবে এসেছে। The peasant in Sultan's paintings are big-boned and muscular. His peasant women were supple and strong but full of grace. His paintings show the fullness of life as well as some cruel pictures of the reality of rural economy. Massacre and occupying sandbanks are two such paintings. সুলতানের কাজে প্রাচ্যের যে বৈশিষ্ট্য, অর্থাৎ সব কিছু উপর থেকে দেখা, বার্ডস আই ভিউ যেটাকে বলে, অথবা এরিয়াল পার্সপেক্টিভ, উপর থেকে, ফলে তার ক্যানভাসে কিছুটা হয়তো দিগন্ত রেখা থাকলেও বেশিরভাগ ক্যানভাসে কিন্তু মানুষ দিয়েই ভরাট করা। ইউরোপিয়ান কোনো একজন পেইন্টারের সঙ্গে যদি তুলনা করা যায় বাংলাদেশের কোনো একটা পেইন্টারের সঙ্গে, আমার মতে এস এম সুলতানের উপরে কোনো পেইন্টার নাই। এবং এস এম সুলতানকে যদি আমরা কারেক্টলি প্রজেক্ট করতে পারতাম এবং এটাকে যদি 70% দেশেরই প্রেস্টিজ আমাদের বয়ে আনতো। এই কারণেই ওনার মাপের কোনো আঁকিয়ে বাংলাদেশের দূরের কথা ভারতবর্ষ নেই। Sultan's work is mainly figurative. Sultan's modernism did not consist of painting abstract pictures, but a re-establishment of the eternal feelings and the defining powers of one's roots. He did not give importance to experimentations. Rather, he was for the resurgence of his own strength and the power within. He has placed people's struggle against colonialism and the different post-colonial encounters in the context of the demands of our time. এটাই মানুষকে আকৃষ্ট করেছে যে তিনি বাঙালিকে একটি শক্তিশালী জাতি হিসাবে তুলে ধরলেন। আর হলো কর্মজীবী মানুষ, শ্রমজীবী মানুষ, অথবা যেটাকে প্রান্তিক মানুষ, বিত্তহীন, এদের কথাই তিনি তুলে ধরেছেন। Sultan painted both oils and watercolors. He used ordinary paper and jute canvas. He was a natural artist. For his materials, he used whatever was available. Money or property never attracted him. He was indifferent to the material aspects of life and ignored the pain of being deceived. অর্থ কষ্টের মধ্যেও তিনি ছবি বিক্রি করতেন। কিছু অনেক উনি বলতেন যে আমাকে সবাই এক্সপ্লয়েট করে, ঠিক ন্যায্য পয়সা আমাকে দেয় না। অনেক সময় না খেয়েও থাকতেন, দিনের পর দিন না খেয়ে থাকতেন। তার যখন টাকা পয়সা থেকে থাকে, অনেকে এসে টাকা পয়সা নিয়েও যায় ইত্যাদি এসব করেছে, কিন্তু তিনি সংযতভাবে টাকা পয়সা রাখবেন। এমনকি তার যে রিভিউ টিভিউ ছিল, সেই রিভিউ টিভিউ তিনি রাখেননি। ওটা রেখে কী হবে? মানুষের মনে যতদিন আছে সেটা, এই যে ছাপার কাগজে আবার নাম ছাপা হয়েছে, তাতে কী হলো? সেটা ছাপার কাগজ তো আবার স্বীকৃতি দিচ্ছে না, স্বীকৃতি দেবে মানুষ। এবং মানুষের যে মনেই থাকে, মনে থাকবে তার, সে জানুক। এটা আমি জোর করে তাকে মনে রাখাতে যাবো কেন? S.M. Sultan's work, philosophy and lifestyle were complementary to each other. He wanted a happy, prosperous society, a creative and humane new generation. He wanted to preserve the beauty of eternal Bengal and to develop our culture and civilization. He wanted a secure place where people, nature and animals would live free of fear. That's why he remains alive even after his death and will remain with us forever. Ignoring all the neglect, he rises on his birthday to guide the children to his boat to float on Chitra to paint pictures. Every day, S.M. Sultan continues to enrich our pallid existence with colors and bring life to every facet of our culture.